আসসালামু আলাইকুম। আজকে আমি নবম দশম শ্রেণীর হায়ার ম্যাথের 8.3 এর কিছু বেসিক আলোচনা এবং কিছু অঙ্ক সমাধান করব। ইনশাল্লাহ বেসিকগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে অঙ্কগুলো অনায়াসে সমাধান করতে পারবো, আর যদি বেসিক জিনিসটা না বুঝতে পারি তাহলে অঙ্কগুলো সমাধান করতে পারবো না। এখানে একটি কথা লেখা আছে। প্রথমে আমরা দেখি যে অক্ষ সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। মূল হলো এই অধ্যায়ের মূল হলো আলোচনা হলো অক্ষ সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকতে হবে। আর যদি অক্ষ সম্পর্কে আমরা ধারণা থাকে তাহলে আমরা অঙ্কগুলো অনায়াসে পারবো। এখানে এটা হলো ধরে নিলাম এক্স অক্ষ এবং এটা ওয়াই অক্ষ। তাহলে এখানে চারটা ভাগ করলাম, অর্থাৎ এটা হলো প্রথম, এটা হলো দ্বিতীয়, এটা হলো তৃতীয়, এটা হলো চতুর্থ ভাগ, অর্থাৎ চারটা ভাগ করলাম। প্রতিটি ভাগ হলো সমকোণ, তার মানে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি এবং এটা 90 ডিগ্রি, অর্থাৎ এখানে চারটা সমকোণ আছে, অর্থাৎ প্রত্যেকটাই হলো 90 ডিগ্রি। ওকে, এখন আবার দেখি যে পাইয়ের একটা মান আছে নির্দিষ্ট, অর্থাৎ পাইয়ের মান হলো 180 ডিগ্রি। পাইয়ের মান হলো 180 ডিগ্রি। তাহলে যেহেতু এতটুকু আমরা 90 ডিগ্রি ধরেছি, অর্থাৎ 180-র অর্ধেক হলো 90, 180-র অর্ধেক হলো 90, অর্থাৎ পাই/2 লিখতে পারি আমরা। পাই/2, পাইয়ের মান হলো 180 ডিগ্রি, ভাগ দিলাম 2। যদি 2 ভাগ করি 180-তে তাহলে 90 ডিগ্রি হয়, অর্থাৎ 90 ডিগ্রি সমকোণটা আমরা ধরবো হলো পাই/2, অর্থাৎ এই কোণটা হলো পাই/2, এটা হলো পাই/2, এটা হলো পাই/2, এটা হলো পাই/2। এখন আরেকটা খেয়াল করতে হবে যে এইখানে হলো প্রথম অংশের সকল মানগুলো হলো প্লাস, অর্থাৎ সাইন, কস, ট্যান, কট, কোসেক, সেক এগুলো সব হলো প্লাস। এখানে আমি একটা বোঝার সুবিধার্থে, অর্থাৎ মনে রাখার সুবিধার্থে আমি একটা ছন্দ আকার লিখেছি, অর্থাৎ সকল সমুদ্র ট্রেন ক্রস করে না, অর্থাৎ এটা হলো সকল সমুদ্র মানে সাইন, সাইনের সাথে সম্পর্ক হলো কোসেক। ট্রেন মানে হলো ট্যান, ট্যানের সাথে সম্পর্ক হলো কট। ক্রস মানে হলো কস, কসের সাথে সম্পর্ক সেক, অর্থাৎ কি লিখলাম হলো সকল সমুদ্র ট্রেন ক্রস করে না, অর্থাৎ সকল সমুদ্র ট্রেন ক্রস করে না। অর্থাৎ আমরা এই ছন্দ আকারেও মুখস্থ রাখতে পারি যে কার পরে কে আসবে, অর্থাৎ ছন্দটা আমাদের এখান থেকে বাম দিক অর্থাৎ ডান দিক থেকে শুরু হয়, অর্থাৎ সকল সমুদ্র মানে সাইন, ট্রেন মানে ট্যান, আর ক্রস মানে কস। আর সম্পর্কগুলো আমাদের জানতে হবে, অর্থাৎ সাইনের সাথে সম্পর্ক কার, ট্যানের সাথে কার, কসের সাথে কার, এই সম্পর্কগুলো আমাদের ভালো করে জানতে হবে। ওকে, এবার দেখি আমরা এখানে কি লিখছি যে এখানে ভাগ 1, 1টা 2টা 3টা 4টা ভাগ আছে, অর্থাৎ চতুর্থ ভাগ, 4টা ভাগ আছে। তাহলে কোন চতুর্ভাগে পড়ে এই অধ্যায়ের প্রথমে আমরা অঙ্কগুলো সমাধান করে প্রথমে দেখব যে কোন চতুর্ভাগে পড়ে, এবং পাই/2 এর সাথে জোড় না বিজোড় গুণ আছে, অর্থাৎ পাই/2 আকারে যে যাই থাকুক কেন পাই/2 আকার আমাদের প্রকাশ করে নিতে হবে, এবং তা যদি জোড় বা বিজোড় গুণ আছে কিনা সেটাও দেখতে হবে। জোড় থাকলে ত্রিকোণমিতি অনুপাতগুলো পরিবর্তন হবে না, অর্থাৎ যদি জোড় থাকে, জোড় সংখ্যক পাই/2 থাকে, অর্থাৎ পাই/2 থাকে, তাহলে আমাদের কী করতে হবে, ত্রিকোণমিতি অনুপাতের কোনো পরিবর্তন হবে না। কিন্তু পাই/2 যদি বিজোড় গুণ থাকে তাহলে ত্রিকোণ অনুপাতের কী হবে, পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ সাইন থাকলে কজ হয়ে যাবে, বা কস থাকলে সাইন, এরকম ট্যান থাকলে কট ট্যান, সেক থাকলে কোসেক, কোসেক থাকলে সেক, এভাবে পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ এখানে নোট হলো যে এন গুণ পাই/2 প্লাস মাইনাস থিটা আকার প্রকাশ করতে হবে, অর্থাৎ
যাই থাকুক না কেন এই আকারে প্রকাশ করতে পারে। তো সে প্লাসও হতে পারে, প্লাসও নেওয়া যাবে, মাইনাসও প্রকাশ করা যাবে, অর্থাৎ প্লাসও প্রকাশ করা যাবে এবং মাইনাসও প্রকাশ করা যাবে। এবং আরেকটা দেখি আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিক, অর্থাৎ আমরা জানি ঘড়ির কাঁটা কোন দিকে ঘোরে, যে ঘড়ির কাঁটা তো এদিকে হলো উল্টা, অর্থাৎ ঘড়ির কাঁটার যদি দিকে হয়, অর্থাৎ এদিকে যদি ঘড়ির কাঁটা তো এদিকে অলওয়েজ ঘুরে, তো এদিকে যদি ঘুরতে থাকে তাহলে হবে মাইনাস, আর যদি বিপরীত দিকে ঘুরে অর্থাৎ ঘড়ির কাঁটা যদি এভাবে ঘুরে তাহলে হবে প্লাস। ওকে, তাহলে এখানে একটু প্রয়োজনীয় সূত্র হলো, যদি সাইন মাইনাস থিটা থাকে ইজিক্যাল টু সাইন মাইনাস সাইন থিটা হবে, কস মাইনাস থিটা থাকলে ইজিক্যাল টু কস থিটা হবে। জাস্ট আমাদের যদি এই দুইটা মনে রাখতে পারি যে কস এবং সেক এই দুইটাই মাইনাস হবে না, পরিবর্তন হয়ে মাইনাস হবে না, বাকিগুলো চেঞ্জ হয়ে মাইনাস হয়ে যাবে। ওকে, আমরা যদি এইগুলা আসলে বুঝতে পারি তাহলে এই অধ্যায় অঙ্কগুলো অনায়াসে পারা যাবে। ওকে, তাহলে আমরা প্রথমে দেখি 1 নম্বরটা দেখি সমাধান করে, এই আকার সমাধান করার চেষ্টা করব। ওকে, আমাদের এখানে 1 নম্বরে হলো সাইন 7 পাই, 1 নম্বর হলো কি সাইন 7 পাই। ওকে, তো আমাদের এইখানে মনোযোগ সহকারে দেখতে হবে যেটার আসলে কেমনে ভাঙানো সম্ভব বা কেমনে এটারে করতে হবে, অর্থাৎ আমাদের কি রাখতে হবে সেটাও চিন্তা করতে হবে। অর্থাৎ π/2 এই আকার রাখতে হবে, যেহেতু আমাদের সূত্রে ছিল, অর্থাৎ সূত্রটা হলো n গুণ কি ছিল π/2 প্লাস মাইনাস থিটা, এই আকারে প্রকাশ করতে হবে, অর্থাৎ π/2 আমাদের রাখতেই হবে। ওকে, তো আমি এখানে লিখি যে বা সাইন, যেহেতু আমাদের π/2 রাখতেই হবে, তো আমাদের 7 বানাইতে হলে এখানে কি করতে হবে আমাদের চিন্তা করতে হবে। এখানে যদি 7 আমি তৈরি করি তাহলে এর সাথে কী করতে হবে, যদি যোগ করে দেই, অর্থাৎ যোগ যদি আমি এখানে অর্থাৎ এইখানে যদি আমি ইন্টু অর্থাৎ π/2 দেওয়ার পরে 7 বানাইতে হলে কি করতে হবে আমাদের, যদি আমি এখানে 14 দেই, অর্থাৎ যদি আমি এখানে 14 দেই তাহলে 14, আর যদি 2 এর সাথে কাটি তাহলে 7 হয়ে যায়, অর্থাৎ 14 ইন্টু π/2, যদি এটা কাটি তাহলে কি 7 পাই থাকে, তাহলে এটা লেখা যায়। আমি বলছি যে প্লাসও হতে পারে আবার মাইনাসও হতে পারে, তো প্রথম অবস্থায় আমরা প্লাস ধীরে করে নিই, তারপর আমি মাইনাসটা দেখাবো। ওকে, তাহলে আমাদের হলো কি সাইন 14 π/2 প্লাস 0 ইজিক্যাল টু, এখন 14 π/2, অর্থাৎ আমাদের মনে আছে কি এই যে অক্ষগুলা খেয়াল করতে হবে যে 14 বার প্রত্যেকটার মান হলো, এটা হলো π/2, এটা π/2, এটা π/2, এটা π/2, 14 বার ঘুরবে, অর্থাৎ 14টা π/2 ঘুরবে, 14 বার ঘুরবে, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, অর্থাৎ এই পর্যন্ত 14 বার আসছে, এই পর্যন্ত যেহেতু প্লাস তার মানে এই ঘরে 14 বার আসছে এখানে, অর্থাৎ যেহেতু প্লাস দিচ্ছি সেহেতু এই ঘরে পড়েছে, অর্থাৎ এই ঘরে যেহেতু পড়ছে তাহলে আমাদের আবার দেখতে হবে এখানে কি 14 আবার জোড় সংখ্যা, 14 কি জোড় সংখ্যা, 14 জোড় সংখ্যা, যেহেতু 14 জোড় সংখ্যা তাহলে কি সাইন কি থাকবে অপরিবর্তিত থাকবে, কারণ 14 জোড় সংখ্যা, আর যদি জোড় সংখ্যা হয় তাহলে কি মানগুলো কি থাকবে অপরিবর্তিত থাকবে। ওকে, তাহলে সাইন ঠিকই থাকবে, এটা তো ক্লিয়ার, আমরা সাইন কি থাকবে সাইন থাকবে, কিন্তু আমাদের 14 বার যেহেতু ঘুরছে তাহলে আমাদের কোন কোঅর্ডিনেটে পড়ছে, অর্থাৎ কোন কক্ষে পড়ছে সেটা দেখতে হবে, অর্থাৎ 1 2 তৃতীয় কক্ষ পড়তে হবে, তৃতীয় চতুর্থ
তৃতীয় ভাগে পড়ছে। তো তৃতীয় ভাগে সাইনের চিহ্ন হলো ঋণাত্মক, সে তৃতীয় সাইনের চিহ্নটা কি আমাদের ঋণাত্মক। ওকে, তো আমরা লিখতে পারি, অর্থাৎ ঋণাত্মক যেহেতু সাইন মাইনাস 0, অর্থাৎ মাইনাস সাইন 0 ডিগ্রি, অর্থাৎ 0 মান হলো 0, নির্ণেয় মান 0। যদি আমি এখানে মাইনাস ধরতাম তাহলে কি হতো, যদি এখানে মাইনাস দিতাম তাহলে 14 বার ঘুরে এসে সে কী করতো, অর্থাৎ এখান থেকে শুরু হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14 মাইনাস, অর্থাৎ এই কোঅর্ডিনেটে পড়তো সে কিন্তু এই প্রথম কোঅর্ডিনেটে পড়তো। অর্থাৎ এইখানে সকল সাইন কি সেটা আমাদের মাথায় রাখতে হবে। এখানে সকল সাইন হলো কি, সাইন এবং কোসেকের সাইনটা হলো প্লাস, সাইন এবং কোসেকের সাইনটা কি প্লাস, অর্থাৎ এই কোঅর্ডিনেটটা হলো সাইন এবং কোসেকের সাইন প্লাস, যেহেতু প্লাস আর এখানে আমরা জোড় সংখ্যাও, তো আমাদের এখানে কোনো পরিবর্তন হবে না। তাহলে কী হবে, সেখানে যে সাইন 0 মান, অর্থাৎ সেখানে কী হতো, আর এই মাইনাসের চিহ্নটা হতো না, অর্থাৎ সাইন 0, সাইন 0 মানও কিন্তু 1। সো আমরা প্লাস দিয়েও করা যাবে, আবার মাইনাস দিয়েও করতে পারবো। তো একইভাবে 2 নম্বর অঙ্কটা আমরা দেখতে পারি। 2 নম্বর হলো cos 11 পাই বাই 2, cos 11 পাই বাই 2। ওকে, তো আমাদের এখানে কি করতে হবে, প্রথমে মাথায় রাখতে হবে যে আমাদের পাই বাই 2 আলাদা করতে হবে, পাই বাই 2 তৈরি করতে হবে আমাদের। তো এখানে এটা তো আরও সহজ, অর্থাৎ cos যদি আমি 11 ইন্টু পাই বাই 2 করি, প্লাস দিয়ে করলাম, মাইনাস দিয়েও করা যাবে, অর্থাৎ এবার আমাদের কোঅর্ডিনেট হিসাব 11 হলো আবার কি বিজোড় সংখ্যা, 11 বিজোড় সংখ্যা, যেহেতু 11 বিজোড় সেহেতু cos চেঞ্জে cos চেঞ্জে কি হয়ে যাব, সাইন হয়ে যাব, cos চেঞ্জে সাইন হয়ে যাব, যেহেতু 11 বিজোড় সংখ্যা। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, মূল হতো এইটা, cosটা চেঞ্জ হয়ে যাব, সাইন হয়ে যাব, সাইন 0, সাইন 0 মান হলো 0, নির্ণয় মান 0, এটা হলো অ্যান্সার। অর্থাৎ আমাদের মূল টার্গেট হলো যে এতটুকু বাদ দিতে হবে, আবার এই যে প্রথম অঙ্কটা এতটুকু বাদ দিতে হবে, এতটুকু বাদ দিতে হবে, এরকম, অর্থাৎ প্লাসের পর বা মাইনাসের পর যেটা থাকবে ওইটার মানটা আসলে মূলত বের করতে হবে। তারপরে আমরা 3 নম্বরটা দেখি এভাবে। 3 নম্বর হলো কি, cot 11 পাই, বা তাহলে কি cot আমাদের পাই বাই 2 রাখলাম, প্লাস দিয়ে করলাম। আচ্ছা, এখানে যদি cot 11 পাই, যদি আমি এখানে 22 দিই তাহলে কি এটা যদি কাটি তাহলে 11 পাই থাকবে, অর্থাৎ 2 দিয়ে যদি 21/22 কাটি তাহলে আমরা 11 পাই থাকবে, অর্থাৎ 11 বা 22 হলো জোড়, যেহেতু 22 জোড় হলে কি, জোড়ের সাইন কি অপরিবর্তিত থাকবে, জোড় হলে কি সাইন অপরিবর্তিত থাকবে, জোড় হলে কি সাইনটা অপরিবর্তিত থাকবে, অর্থাৎ যদি কট থাকে তাহলে কট, সাইন থাকলে সাইন, এটা মাথায় রাখতে হবে, অর্থাৎ কট থাকলে কি কট, যেহেতু 22 বিজোড় সংখ্যা, তাহলে আমরা কি লিখতে পারি কট।
0 cot 0 সংজ্ঞায়িত। এরপর 4 নম্বরটা দেখি। tan 3/6 that means দেখি আমরা 10 এটা হলো 10 minus 23/6। তাহলে এটা আমাদের কিভাবে করতে হবে সেটা আমাদের একটু মাথায় রাখতে হবে যে এটা কেমনে করা যাবে। অর্থাৎ এখানে 10 মাইনাস থিটা আছে, 10 মাইনাস থিটা। তো আমাদের এইখানে মাথায় রাখতে হবে যে 10 মাইনাস থিটা মানে 10 থিটা, অর্থাৎ মাইনাস 10 থিটা হবে মাইনাস 10 থিটা 23/6। এখানে আরেকটা কৌশল আছে সংক্ষিপ্ত জানার জন্য, অর্থাৎ মাইনাস 10 যেটা আসলে যদি আমরা এটা করি অর্থাৎ π/6, এখন এটার সাথে কত যোগ বা বিয়োগ করলে আসলে 23 π/6 বানানো সম্ভব। তো এখানে আমাদের একটা সংক্ষিপ্ত পদ্ধতি আছে। তো আমরা যদি এখানে দেই যে 4π মাইনাস দিই তাহলে আমাদের 23 হয়। অর্থাৎ কীভাবে সেটা লসাগু যদি করি আমরা এখানে, তাহলে 6 হয় লসাগু, 24 থেকে একটা পাই যদি বাদ দিই তাহলে 23 পাই থাকবে। ওকে, তো এভাবেও করা যাবে, অর্থাৎ আরও একভাবে করা যাবে যে সেটা হলো যদি আমরা এভাবে করি 23π/6 যদি 6 দিয়ে যদি আমরা 23 ভাগ করি তাহলে হবে 3.83 পাই এটা হয়। অর্থাৎ 4-এর চেয়ে একটু কম, 4 না কিন্তু 4-এর চেয়ে একটু কম, অর্থাৎ 4 লিখলাম, 4 মাইনাস যেহেতু দিছি অর্থাৎ 4-এর চেয়ে একটু কম, যেহেতু এটা বোঝায় অর্থাৎ 4-এর চেয়ে একটু কম, তার মানে 3-এর যে বেশি চাইলে অল্প একটু কম, সেটা আমরা 4π লিখলাম। তো এটার যদি আমরা মজার ব্যাপার হলো এটা যদি লসাগু করি তাহলে 23π/6 সম্ভব। তো 10 লিখি, তো আমাদের এখানে 4π রাখা তো চলবে না, অর্থাৎ π/2 আমাদের রাখতে হবে, π/2 আমাদেরকে রাখতেই হবে। অর্থাৎ এখানে যদি আমরা 4 বানাইতে হয় তাহলে কী করতে হবে, 8 গুণ করতে হবে। এটা যদি কাটি তাহলে 4π থাকবে, আমরা কি লিখতে পারি মাইনাস, ওকে, যেহেতু 8 আবার কি 8 হলো জোড় সংখ্যা তাহলে কোনো পরিবর্তন হবে না। 8 যেহেতু কি জোড় সংখ্যা, 8 যেহেতু জোড় সংখ্যা তাইলে কোনো পরিবর্তন হবে না। কিন্তু এটা আসলে 10 কোন কোন ভাগে পড়ছে সেটা খেয়াল করতে হবে। অর্থাৎ মাইনাস π/6, অর্থাৎ মাইনাস π/6 মানে হলো কি কোন ভাগে পড়ছে, অর্থাৎ খেয়াল করবেন যে কোন কোয়াড্রেন্টে পড়ছে সেটা আমাদের খেয়াল করতে হবে। অর্থাৎ কোনটি চতুর্থ ভাগে পড়ছে, চতুর্থ ভাগে যদি পড়ে তাহলে চতুর্থ ভাগে হলো আমাদের যে চতুর্থ ভাগে পড়ছে। চতুর্থ ভাগে যদি পড়ে কস এবং সেক হলো তোমার কস এবং অর্থাৎ কস এবং সেক হলো প্লাস, আর বাকি সব কি মাইনাস। তাহলে বাকি সব যদি হয় মাইনাস, ওই হলো সাইন মাইনাস আর এই হলো মাইনাস, তাহলে কি হলে যাব প্লাস হয়ে যাব, অর্থাৎ প্লাস হয়ে গেছে। অর্থাৎ 10π/6 এর মান হলো 1/√3 অ্যান্সার।
এভাবে আমরা বাকি অঙ্কগুলো করার চেষ্টা করব। যে আমরা আছে হলো যে এবার দেখব হলো 5 নম্বর cosec 19 pi divided 3 v cosec 19 pi divided 3 তো আমরা এটা কিভাবে করতে পারি? cosec pi divided 3 যদি আমরা এটা করি, অর্থাৎ এটাও ওইরকম করা যাবে, অর্থাৎ 19 পাই ডিভাইডেড 3, অর্থাৎ এটা 3 দিয়ে যদি 19 এর ভাগ করি কত হয়? কি হবে এটা? অর্থাৎ 6 এর চেয়ে একটু বেশি, 6 এর চেয়ে কি একটু বেশি, তাহলে আমরা কি দিতে পারি? 6 পাই প্লাস দিতে পারি, 6 পাই প্লাস দিতে পারি, 6 এর চেয়ে একটু বেশি। তাহলে আর যদি এটাও আমরা লসাগু করি তাহলে 19 পাই হয়, 3 লসাগু, তাহলে 3 6 18 আর 19, একদম সিম্পল। অর্থাৎ কোসেক, তাহলে আমাদের এখানে কি রাখতে হবে? পাই বাই 2 রাখতে হবে, প্লাস অথবা মাইনাস রাখতে হবে, যেটা দিয়ে করি আমরা সেভাবে করতে হবে। অর্থাৎ মাইনাস প্লাস দিলাম এখন, তাহলে এখানে আমাদের 6 রাখতে হবে, তাহলে যদি আমি এখানে 12 দিই তাহলে 6 দোকানে 12 হয়ে যায়, তাহলে এখানে কি রাখতে হবে? যেহেতু আবার এখানে কি, যেহেতু আবার 12 হলো, এখানে 12টা কি জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা যেহেতু হচ্ছে তাহলে কোসেক কি অপরিবর্তিত থাকবে, কারণ যদি 12 জোড় সংখ্যা থাকে তাহলে কোসেকটা কি অপরিবর্তিত থাকে, তাহলে কোসেক থেকে যাবে। এবং এটা পাই বাই 3 কোন কোয়াড্রেন্টে আছে আমাদের সেটা হিসাব করতে হবে, অর্থাৎ প্রথম চতুর্ভাগে আছে, অর্থাৎ প্রথম ভাগে আছে। পাই বাই 3 হলো কি প্রথম ভাগে আছে, অর্থাৎ 180 যদি আমরা ই করি দেখি, তাহলে পাই বাই 3 প্রথম কোয়াড্রেন্টে যদি থাকে, অর্থাৎ প্রথম চতুর্ভাগে যদি থাকে, তাহলে আমরা এটা কী করতে পারি? প্রথম চতুর্ভাগে কি যে কোসেকের চিহ্নটা কি ধনাত্মক হবে, প্রথমে কি কোসেকের চিহ্নটা কি ধনাত্মক, তো আমরা কি ধনাত্মক, যে তার মানে হলো প্লাস, তার মানে পাই বাই 3, কোসেক পাই বাই 3 মান হলো 2√3, এটা হলো আনসার। পরেরটা আমরা দেখি যে 6 sec minus 25 pi by 2, বা এখানে একটা সাইন আছে মাইনাস, অর্থাৎ আমাদের আমি প্রথমে আলোচনা করে নিয়েছিলাম যে এখন সেক মাইনাস থিটা মানে হলো কি সেক থিটা, এটা প্রথমেই আমরা লিখছি, অর্থাৎ কি থাকবে, তাহলে এখানে কি আছে একটা মাইনাস সাইন আছে, অর্থাৎ মাইনাস সাইনটা যদি আমি পূর্বে নিয়ে যাই তার মানে মাইনাস সেক থিটা হয়ে যায়, সেক্ষেত্রে মাইনাস এখানে আছে কি মাইনাস সেক মাইনাস থিটা, অর্থাৎ কি লিখতে পারি আমি সেক থিটা লিখতে পারি। ওকে, তাহলে কি লিখতে পারি? সেক, আমার পাই বাই 2 রাখতে হবে, তাহলে পাই বাই 2 যদি রাখি তাহলে এখানে কত, যদি আমি 12 পাই দেই তাহলে কত হয়? 12 × 24 আর 25, অর্থাৎ লসক করতে হবে, লসক করলে 25 পাই ডিভাইডেড 2 হবে। অর্থাৎ সেক যদি করি তাহলে সেক, তা আমাদের কী করতে হবে? এইখানে আমাদের রাখতে হবে পাই বাই 2 রাখতে হবে, প্লাস পাই বাই 2, তাহলে এখানে যদি আমি পাই বাই 2 রাখি তাহলে এখানে কত যদি লিখি 24 যদি লিখি তাহলে 12 দিয়ে যদি কাটি তাহলে 12 থাকে, তা আমাদের মেন টার্গেট কি যে এইটুকু বাদ দিতেই হবে, বাদ দিলে কি থাকবে? তাহলে আমাদের এখন আমাদের যেহেতু আবার 24 হলো জোড় সংখ্যা, তাহলে সেকের কোনো অপরিবর্তন থাকবে, এটা সেক পরিবর্তন হবে না, সেকই থাকবে। তাহলে এবার পাই বাই 2 কোন কোয়াড্রেন্টে আছে? কোন কোয়াড্রেন্টে আছে? প্রথম ভাগে আছে, চতুর্থ ভাগে প্রথম ভাগে আছে, তাহলে আমরা কি লিখতে পারি? সেক পাই বাই 2, সেক পাই বাই 2 এর মান হলো অসংজ্ঞায়িত,
অসংজ্ঞিত। ওকে, আমরা পরেরটা দেখি। সাত নম্বরটা দেখি, sin 31 পাই বাই 6। ওকে, তো আমাদের এটা কি করতে হবে, sin পাই বাই 6টা আমরা আলাদা করি। পাই বাই 6 যদি আলাদা করি তাহলে এখানে কি করতে হবে, ওইরকম যদি আমরা করি অর্থাৎ ভাগ যদি করে নিই, অর্থাৎ যদি আমরা 31 পাইরে 6 দিয়ে যদি ভাগ করি তাহলে কি হয়, 5×30, 5.16 পাই, অর্থাৎ 5-এর চেয়ে কি একটু বেশি, 5-এর চেয়ে অল্প একটু বেশি। তাহলে কি লিখতে পারি আমরা, 5 পাই যোগ এটা লিখতে পারি। অর্থাৎ এখানে কি লেখা যায় তাহলে, sin 10 ইন্টু পাই বাই 2 প্লাস পাই বাই 6, এটা যদি কাটি তাহলে 5 পাই থাকবে। ওকে, যেহেতু বিজোড় সংখ্যা n ইজ ইকুয়াল টু 10 অর্থাৎ জোড় সংখ্যা, তাই সাইন অপরিবর্তিত থাকবে, অর্থাৎ সাইনই থাকবে, অপরিবর্তিত থাকবে। এবং আবার এখানে কোনটি কি আছে, পাই বাই 6, অর্থাৎ কোন ভাগে পড়ছে, অর্থাৎ তৃতীয় চতুর্ভাগে পড়ছে। তৃতীয় চতুর্ভাগে সাইনের চিহ্ন কি ঋণাত্মক, সাইনের চিহ্ন কি ঋণাত্মক। প্রথম যেহেতু তোমার তৃতীয় ভাগে পড়ছে তো ঋণাত্মক সাইন, তাহলে মানে মাইনাস সাইন পাই বাই 6, তার মানে এটার সাইন হলো কি -12 আনসার। ওকে, পরে আমরা আরেকটা অঙ্ক দেখব, অর্থাৎ 8 নম্বরটা দেখি। cos -25 বাই 6 ইজ ইকুয়াল টু, তো আমাদের মনে আছে যে cos মাইনাস থিটা, অর্থাৎ cos মাইনাস থিটা ইজ ইকুয়াল টু cos থিটা। প্রথমে আমি এটা আলোচনা করছি, অর্থাৎ cos মাইনাস থিটা অর্থাৎ এইটুকু হলো থিটা, অর্থাৎ তাহলে কি লিখতে হবে আমাদের, cos থিটা, cos 25 পাই বাই 6। তো আমরা বের করব, অর্থাৎ cos যদি আমরা এটা লিখি পাই বাই 6, এটা আমি যদি 6 দিয়ে 25 ভাগ করি তাহলে হবে হলো 424, অর্থাৎ 4.16 পাই 4.16 যদি হয় তাহলে 4-এর চেয়ে একটু বেশি, অর্থাৎ 4 প্লাস। তাহলে কী করতে হবে, cos 4 পাই ডিভাইডেড 2 প্লাস পাই ডিভাইডেড 6, তাহলে এখানে কি লেখা যায়, 8 লেখা যায়, তাহলে তো 4 হয়ে যায়, এটা যদি কাইটা দিই। ওকে, 8 হলো জোড় সংখ্যা, তাহলে cosটা কি অপরিবর্তিত থাকবে, কোনো পরিবর্তন হবে না। এবং দেখতে হবে এটা কোন ভাগে পড়ছে, অর্থাৎ এটা কোন ভাগে পড়ছে সেটা আমাদের খেয়াল করতে হবে। তাহলে প্রথম চতুর্ভাগে পড়ছে, এটা হলো প্রথম চতুর্ভাগে পড়ছে, এটা হলো প্রথম চতুর্ভাগে পড়ছে, অর্থাৎ cos এর সাইন কি ধনাত্মক, তার মানে এটা ধনাত্মক ঠিকই থাকবে। অর্থাৎ cos যেহেতু ধনাত্মক মানে কি পাই বাই 6, অর্থাৎ cos পাই বাই 6 এর মান হলো কি √3/2, এটা হলো আনসার। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালোভাবে আবার পুনরায় আমরা দেখব, তাহলে আমরা আবার বুঝতে পারবো ভালো ক্লিয়ারলি। যদি আমরা বুঝতে চাই তাহলে বারবার অঙ্কটা ভিডিও দেখতে হবে। সর্বোপরি মূল কথা হলো, যদি আমরা এইখান থেকে অর্থাৎ এই টপিক্সটা ভালো মতো বুঝতে পারি তাহলে এই অধ্যায়ের অঙ্ক পুরোপুরি অবশ্যই পারবো। যদি এইখান যেগুলো আমি প্রথমে আলোচনা করছি সেগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে অনায়াসে এই চ্যাপ্টারে যত অঙ্কগুলো আছে সবগুলা করতে পারবো ইনশাল্লাহ। এখানে ভালো করে একটু আবার বারবার আমরা ভিডিওটা যদি আবার বারবার দেখি তাহলে ক্লিয়ারলি আরও ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা সবাই এটা শেয়ার করে দেব, ভিডিওটা অবশ্যই শেয়ার করতে হবে, তাহলে অন্য এগুলো শিখতে পারবে। ধন্যবাদ সবাইকে।